This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যা চেয়েছি আমি তা পাই না, অতএব যা পেয়েছি তারও ভালো করে চাই। মুসলিম ভোট নিয়ে নিজের অবস্থান একেবারে স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, তার দাবি এর আগেও তিনি এক প্রকার ঘোষণাই করেছিলেন যে হিন্দুদের ভোটে জয়ী হয়ে তিনি বিধায়ক হয়েছেন, কোনো গোড়ামি না, নিছক বাস্তবতার টানে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিজেপির নতুন রাজ্য সভাপতি কিসের টানে মুসলিমদের কি বার্তা দিতে চাইছেন? এই নতুন বার্তা তিনি যে দিচ্ছেন সেটা কিসের টানে? এখানে বিভাজনের রাজনীতি চলছে, এই বিভাজনের রাজনীতিকে বন্ধ করতে হবে। আমাদের মানে হিন্দুরা অত ভাবের ঘরে বসে চুরিয়ামি করি। একজন নবনির্বাচিত রাজ্য সভাপতি, আরেকজন বিরোধী দলনেতা, দুজনের দল এক, বিজেপি। কিন্তু একজন বলছেন বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে, আরেকজন বলছেন হিন্দু আমাদের মনে। কখনো মুসলিমদের উদ্দেশ্যে বার্তা, কখনো বাস্তব পরিস্থিতি তুলে ধরে সংখ্যালঘু ভোট নিজেদের দিকে টানার চেষ্টা করছেন শ্রমিক ভট্টাচার্য। আর শুভেন্দু অধিকারী বারবার হিন্দু ভোট একজোট করার বার্তা দিচ্ছেন। যে নন্দীগ্রামের বিধায়ক তিনি এবার সেখানে গিয়ে বললেন, হিন্দুদের ভোটেই আমি বিধায়ক হচ্ছি। হিন্দুরা এমএলএ করেছে, জিততে পারতাম না। 1,10,000-এর মধ্যে 1,09,600 হিন্দুর ভোট পেয়েছে। আমি যে অন্যদের ভোট চাই না তা নয়, পাই না, এটা কঠিন বাস্তব। তবে এই প্রথম নয়, এর আগেও একই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি সবার বিধায়ক নই, আমাকে হিন্দুরা এমএলএ করেছে, আমি হিন্দুদের বিধায়ক। আর 5 থেকে 6% হিন্দু বিজেপিকে ভোট দিলেই রাজ্যে তারা সরকার গঠন করবেন বলে বারবার দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আর মাত্র 5% হিন্দুর ভোট চাই, 5% হিন্দু। আর নবনির্বাচিত বিজেপির রাজ্য সভাপতির মুখে উঠে আসছে মুসলিম সমাজের কথা, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বার্তা। বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়, হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। আমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক, বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরাই। গত বিধানসভা নির্বাচনে 74টি আসন রয়েছে, যেখানে সংখ্যালঘু ভোট 80 থেকে 90%। সেখানে মাত্র 2টি আসন পেয়েছে বিজেপি, তৃণমূল পেয়েছে 71টি, একটি গেছে আইএসএফ এর দখলে। অর্থাৎ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোটের বেশিরভাগটাই পেয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে মুসলিম ভোটের একাংশ পকেটে পুরতে মরিয়া কি বিজেপি? जहां मुस्लिम बहुल ब्रूथ है वहां ये लोग मोदी जी का विकास का काम का फायदा लेता है, ভোট नहीं लेता। এই বিজেপির গোটা বিষয়টাই তো হচ্ছে মুখ আর মুখোশের বিষয়। এরা রুটি কাপড় আর মাকানের রাজনীতিতে নেই, এরা শুধু ধর্মের নামে ভেদাভেদ। এটা মানুষের উপকারে নেই, বাংলার উপকারে নেই। শুভেন্দু শ্রমিকের কি আসলে দুটো আলাদা মত, নাকি আসলে একই মতের দুটো পথ? হিন্দু ভোট একজোট করার সঙ্গেই এবার লক্ষ্য মুসলিম ভোট ভাগ করতে দুই মুখে দুরকম কথা বলে যাওয়া। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে নিয়ে বিজেপি তৃণমূল দুই দলে গদগদ। এরকম ছবি আগে কখনো কি দেখেছে? বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সৌজন্যে খানিকটা বিরল ছবি দেখলো বাংলা। রবিবার শ্রমিক আজ জ্যোতি বসুর জন্মদিনে তৃণমূলের শ্রদ্ধা জ্ঞাপন। লক্ষ্যটা কি কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা? চেষ্টা করে উত্তর খোঁজার। বিজেপির রাজ্য সভাপতি পদে বসেই দাবার কৌশলী চাল দিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। রবিবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে গেরুয়া শিবিরের প্রতিনিধির মুখে জ্যোতি বসুর প্রশংসা। 1947-এর 20 জুনের জ্যোতি বসু, যিনি পরিস্থিতির কারণে, বাঙালির অস্মিতা রক্ষার কারণে নিজের মতাদর্শকে দূরে সরিয়ে রেখে, নিজের দলের ঘোষিত অবস্থানকে দূরে সরিয়ে রেখে শ্যামাপ্রসাদের আনা প্রস্তাবে তিনি ভোট দিয়েছিলেন। আজকেও যদি জ্যোতি বসু জীবিত থাকতেন, তিনিও হয়তো আজকে বলতেন এর পায়ে দিয়ে আমাদের বেরিয়ে আসতেন। শ্রমিকের জ্যোতিস্তুতির খবর ভাইরাল হতেই হই হই পড়ে যায়। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু শুধু বলেন, সমীরবাবু নতুন সভাপতি হয়ে এখন কি বলছেন তা নিয়ে এখনই সব চূড়ান্ত মন্তব্য করা উচিত না। এখন অপেক্ষা করতে হবে উনি ভবিষ্যতে কি বলেন। বাংলার রাজনৈতিক মহল অবশ্য অপেক্ষায় নারাজ। সবাই প্রশ্ন খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে কোন অঙ্কে জ্যোতি বসুর নাম করে শ্রদ্ধা জ্ঞাপন শ্রমিকের। সিপিএমের হিন্দু ভোট টানতেই কি শ্রমিকের জ্যোতিস্তুতি?
এক হচ্ছে যে শেষ বামপন্থীদের কাছে যে ৬-৭% ভোট পড়ে আছে, সেই ভোটটা আরেকটু বাড়বে নাকি সেই ভোটটা বিজেপির দিকে যাবে, সেটা হচ্ছে যেহেতু বিজেপির আদর্শগত শত্রু বামপন্থীরা, সেক্ষেত্রে বামপন্থীদের আরো একটু দুর্বল করে দেয়া, যাতে পশ্চিমবঙ্গে বিজেপি যোগ তৃণমূলের যে ভোট, সেই ভোটটা সবচেয়ে বেশি থাকে। তৃণমূল কংগ্রেস কি সম্ভাব্য উত্তর খুঁজে পেয়েছে? তাই কি শ্রমিকের চালের পাল্টা চাল দিতে কোমর বাঁধল রাজ্যের শাসক দল? মঙ্গলবার জ্যোতি বসুর জন্মদিনে সকাল থেকে তৃণমূলের জ্যোতিস্তুতি। সোশ্যাল মিডিয়ায় জ্যোতি বসুকে নিয়ে ফিরহাদ হাকিম লেখেন, বাঙালির গর্ব, গণতন্ত্রের এক উজ্জ্বল প্রতীক। যে জ্যোতি বসুর বিরুদ্ধে তৃণমূলের গোড়ার লড়াই, তাকেই গণতন্ত্রের উজ্জ্বল প্রতীক আখ্যা। বিতর্ক বাঁধতে পারে বুঝেই কি পোস্ট মুছে নতুন পোস্ট ফিরহাদের? দ্বিতীয় পোস্টে ফিরহাদ শুধু লেখেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিনে বিনম্র শ্রদ্ধা। একটু পরেই আসরে নামেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জ্যোতি বসুকে প্রণাম কুণালের। শ্রদ্ধাঞ্জলি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। উপলব্ধি করতে পেরেছিলেন যে আমাদের বাঙালির হোমল্যান্ড বলতে কি আমরা পশ্চিমবঙ্গে তিনি যেভাবে সিপিএম পার্টিকে প্রাসঙ্গিক করে তুলেছিলেন সারা ভারতবর্ষের মানচিত্রে, এখন সেই ধরনের নেতাকে খুব একটা বেশি চোখে পড়ে। শ্রমিকের চালে যাতে কিস্তিমাত না হয়ে যায়, তাই কি তৃণমূলের পাল্টা চাল? বিতর্কে বাংলা সরগরম। জ্যোতিবাবু কি বলেছেন এই পার্টির সম্পর্কে? অটল বিহারী বাজপেয়ীকে এই সরকার, বিজেপির সরকার, বিজেপি একটা বর্বর এবং অসভ্য দল। জ্যোতি বসু তো এইটা অন্তত বুঝেছিল যে বিজেপি যদি ওঠে তাহলে ওকে জবাই করে ফেলবে, ও দলকে জবাই করে ফেলবে, এবং হলো তাই। জ্যোতি বসুর প্রশংসা করলেও কিছু এসে যায় না, না করলেও কিছু এসে যায় না। বিজেপিটা দাঁড়িয়েই তো রয়েছে বাম ভোটের উপর। সিপিএম এর ভোট কমে গেছে, বিজেপির ভোট খানিকটা বেড়েছিল, ফলে সিপিএম এর ভোটাররাই তো বিজেপিকে ভোট দেয়। সেই কারণেই বিজেপির নতুন সভাপতি জ্যোতিবাবু বা সিপিএম এর নেতাদের নাম বারবার বলছেন। আসলে শ্রমিক তো একটা আরএসএস হলে ওর মধ্যে একটা শিক্ষার ছাপটাপ আছে, ও জানে, ও নিজে উপলব্ধি করে যে নিচের তলায় বামেরাই শক্তি। যদি জ্ঞান হয় ভালো। মেয়র বলে কথা, এই কলকাতার চেয়ার একদিন মেয়র ছিল চিত্তরঞ্জন দাস, আর এক মেয়র দেখতে পাচ্ছেন। বিজেপি তৃণমূল উঠতে বসতে বাম জমানার অপশাসনের অভিযোগ তোলে দুই দল। তারাই এখন জ্যোতি বসুকে মাথায় তুলছে। বিশ্লেষকরা বলছেন, আশ্চর্যের কিছু নেই, রাজনীতি মাত্রেই সম্ভাবনার শিল্প। যে উদাহরণটা আমাদের কাছে বারবার আসে, সেই উদাহরণটা হচ্ছে ভিপি সিং এর সরকার। একদিকে বিজেপি সমর্থন করছে, একদিকে বামপন্থীরা সমর্থন করছে বাইরে থেকে। অবশ্যই জ্যোতিস্তুতি চালিয়ে বাম শিবিরের হিন্দু ভোটকে পকেটে পুরে ফেলার লড়াই কি ২৬ পর্যন্ত চালিয়ে যাবে বিজেপি তৃণমূল? মৃত্যুর ১৫ বছর পরও প্রাসঙ্গিক ২৩ বছর ধরে বাংলার মুখ্যমন্ত্রী থাকা মানুষটি। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। বিপক্ষ শিবিরের গোপন তথ্য হাতিয়ে যুদ্ধক্ষেত্রে জয়, এটা বহু চর্চিত। ঠিক আইএসআই যেমনটা করে থাকে, আর এবার তাদের এই যে পরিকল্পনা, যেটা বারংবার তারা করে থাকে, এই গোপন তথ্য নিয়ে নেওয়া, সেটাই ফাঁস হয়েছে, সেটা একেবারে সামনে চলে এসেছে। কি করেছে? আর সেটার সঙ্গে কানেকশন রয়েছে আমাদের বাংলার। পূর্ব বর্ধমানের মেমরি থেকে দুজনকে এই তথ্য পাচারের জন্য কিন্তু অ্যারেস্ট করেছে বেঙ্গল এসটিএফ। শুধুমাত্র এখানেই শেষ নয়, বনগাঁয় এক অনুপ্রবেশকারীকে অ্যারেস্ট করা গিয়েছে, আর অন্যদিকে মুর্শিদাবাদে জাল নথি চক্রের জন্য দুজন গ্রেফতার হয়েছে। সাহিত্যিক নারায়ণ সান্যালের বিশ্বাসঘাতক উপন্যাস মনে আছে? মার্কিন নজরদারি এড়িয়ে পরমাণু বোমা তৈরির ফর্মুলা সোভিয়েতে পাচার করেছিলেন এক বিজ্ঞানী। আসলে ঘরশত্রুরা ঘোর বাস্তব। ভারতীয় সেনার সঙ্গে সম্মুখ সমরে এঁটে উঠতে না পেরে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই সেই ফর্মুলাতেই ছায়া যুদ্ধ এগিয়ে নিয়ে যেতে চাইছে। সেই চক্রান্তেরই পর্দা ফাঁস হলো আরও একবার। পূর্ব বর্ধমানের মেমারি থেকে মুকেশ রজক ও রাকেশ কুমার গুপ্তা নামে দুই যুবককে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। অভিযোগ, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর অফিসারকে হোয়াটসঅ্যাপ সংক্রান্ত তথ্য দিয়ে সাহায্য করছিল ওই দুই যুবক। ফেসবুকের মাধ্যমে আইএসআই এর অফিসার মুকেশ রাকেশের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিল বলে সূত্রের খবর। সূত্র মারফত জানা যাচ্ছে যে তারা স্বেচ্ছাসেবী সংস্থার যেমন কাজ করতে বলে দাবি করেছে, তারা একই সঙ্গে পাকিস্তানি সেই ইন্টেলিজেন্স অফিসার যে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী বলে দাবি করেছিল, তার নাম পরিচয় অর্থাৎ সে পাকিস্তানি নাগরিক জেনে শুনেও এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। সেই কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে টেলিগ্রাফি অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্টে।
অপারেশন সিঁদুরের আবহে জ্যোতি মালহোত্রার গ্রেপ্তারি বুঝিয়ে দিয়েছিল এদেশে আইএসআই এর সক্রিয়তার কথা। উত্তরপ্রদেশ এটিএস রবীন্দ্র কুমার নামে লখনৌয়ের অর্ডিন্যান্স ফ্যাক্টরির এক কর্মীকে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করে। আইএসআই এর হানি ট্র্যাপে পা দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মুকেশ ও রাকেশের ক্ষেত্রে কি ঘটেছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এগুলো স্লিপার সেলদের কাজ। বাংলাতে ভর্তি রয়েছে স্লিপার সেল, নেটওয়ার্ক ইউজ করা, সোশ্যাল মিডিয়া ইউজ করা, ডার্ক ওয়েব ইউজ করা, এগুলোদের কাজ। এটা একটা বিরাট দেশ বিরোধী চক্রান্ত ছিল, এসটিএফ ধরেছে, অভিনন্দন। ঘরের শত্রু তো আছেই, সেই সঙ্গে ভারতের বিপদ বাড়াচ্ছে অবৈধ উপায়ে এদেশে ঢুকে পড়া বাংলাদেশিরা। উত্তর 24 পরগনার সীমান্ত শহর বনগাঁ থেকে বিলাল মোড়ল নামে এক অনুপ্রবেশকারীকে পুলিশ গ্রেফতার করেছে। সূত্রের খবর, তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়। কি কারণে সে দেশে ঢুকেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘর শত্রুদের দৌলতেই এই বাংলাদেশিরা হাতে পাচ্ছে ভারতীয় নথি। বাংলাদেশ সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদের ভরতপুরের গোবিন্দপুর থেকে ইনামুল শেখ এবং নিয়াদ শেখ নামে দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে ভুয়ো আধার কার্ড, পাসপোর্ট আর বিদেশি মুদ্রা। প্রায় 100 উপরে আমরা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস পেয়েছি। তো এটাই সন্দেহ করা হচ্ছে যে এই ছবিগুলোকে নিয়ে আনঅথরাইজ ভাবে ফেক আধার কার্ড গুলো এরা তৈরি করে। ইনামুল শেখ যার কাস্টমার সার্ভিস সেন্টার ছিল, ওখানে আর একটা আমরা স্ট্যাম্প পেয়েছি। এই স্ট্যাম্পে এমবসড আছে প্রধান আলুগ্রাম গ্রাম পঞ্চায়েত। তো এই স্ট্যাম্পকে নিয়ে হয়তো অনেকগুলো ফেক সার্টিফিকেট তৈরি করা হয় এখানে। দেশকে সুরক্ষিত করতে হলে বাইরের শত্রুদের মোকাবিলা করা যেমন দরকার, তেমনি খুঁজে বার করা দরকার ঘর শত্রুদের। ঘুণ পোকার মতো যারা নষ্ট করার চেষ্টা করছে ভারতের অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থাকে। সুজয় পাল, কৌশিক ঘোষ ও দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, বাংলায় কথা বলা এক আর বাংলাদেশি আর এক, এই বিষয় কি গুলিয়ে যাচ্ছে ভিন রাজ্যের পুলিশে। মহারাষ্ট্রের পর দিল্লি, ফের বাঙালিকে বাংলাদেশি ভেবে পাঠিয়ে দেওয়া হলো ওপার বাংলায়। অভিযোগ, কোনো নথি যাচাই না করেই তাদের পুশব্যাক করা হয় বাংলাদেশে। আর মেয়েকে জামাইকে আর লাঠিকে ধরে নিয়ে চলে গেছে, বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। দুটোকেও নিয়ে গেছে, বাংলাদেশ পাচার করেছে। আমরা জন্ম থেকে এদেরকে চিনি, এদের বাড়ি পাই করেই। ফের বাংলাদেশি দাগিয়ে বাঙালিদের পুশব্যাক। নাগরিকত্বের নথি থাকার পরও পাঠিয়ে দেওয়া হলো ওপারে। এমনই অভিযোগ উঠল অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের বিরুদ্ধে। এবার ভোগান্তির শিকার বীরভূমের মুরারইয়ের পাইকর গ্রামে দুটি পরিবার। 7 গোষ্ঠী এখানে, জন্মভূমি এখানে। আমরা দিল্লিতে আলাদা করে খেয়েছিলাম, এখান থেকে আমরা চলে এসেছি। আর মেয়েকে জামাইকে আর লাঠিকে ধরে নিয়ে চলে গেছে, বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। আমার বোন বিটি দিল্লিতে থাকে, ছেলে পিলে নিয়ে কাম করি খায়, কাবাড়ি করে খায়। তো ওই পুলিশে ধরে নিয়ে গেছে, তো ছাড়ে না। আমরা চাইছি এখন আমাদের ছেলে, আমরা এখন চাহিয়ে কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মুরারইয়ের ওই দুই পরিবার দিল্লির রোহিণীর কেএন কার্জু থানা এলাকার একটি বস্তিতে থাকতেন। সেখানে ছোটখাটো ব্যবসা করে তাদের কোনো রকমের পেট চলত। পরিজনদের দাবি, আচমকাই এক শিশুসহ দুই পরিবারের 6 সদস্যকে 17ই জুন তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। তার কয়েকদিন পর 26শে জুন ওই 6 জনকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয় বলে দাবি পরিজনদের। তাদের আরও দাবি, প্রত্যেকের কাছে এদেশের নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও পুশব্যাক করা হয়েছে। পাইকর গ্রামের বাসিন্দাদের দেশে ফেরানোর আবেদন জানিয়ে রাজ্য শ্রমিক কল্যাণ পর্ষদের সঙ্গে যোগাযোগ করেছে পরিজনেরা। এই নিয়ে সরব হয়েছে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ। আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে বিএসএফ কে চাপ দেওয়া হয়েছে। বিএসএফ কে বলা হয়েছে, ভাই আমাদের এই 6 জন হচ্ছে আমাদের বীরভূমের পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমাদের লোকজনকে পুশব্যাক করে দেওয়া হয়েছে বাংলাদেশে, তোমাদের খুঁজে আনা, তোমরা ওনাদেরকে খুঁজে আনো। এবং যেটা কথা হলো আমার রাজ্য প্রশাসন থেকে কিন্তু বিএসএফ কে এবং কেন্দ্র সরকারকে যেখানে যেখানে যা চাপ দেওয়ার সব চাপ দিয়েছে। কিছুদিন আগে ভিন রাজ্যে কাজে গিয়ে বিপদে পড়ে এই বীরভূমেরই কয়েকজন বাসিন্দা। গত 25শে জুন ওড়িশার কাজে যাওয়া বাংলার 16 জন শ্রমিককে আটক করে সে রাজ্যের পুলিশ। ওই শ্রমিকেরা বীরভূমের নরহাটি 2 নম্বর ব্লকের বাসিন্দা। তাদের বাংলায় ফিরিয়ে আনতে ওড়িশার মুখ্য সচিবকে চিঠি লেখেন রাজ্যের মুখ্য সচিব। বাংলাদেশের সঙ্গে ওপারে পুশব্যাক হওয়া বাগদার দম্পতি অনেক কাঠ খড় পুড়িয়ে দেশে ফেরেন। ভগবানগোলা, হরিহরপাড়া, বেলডাঙ্গার কয়েকটি পরিবারও শেষ পর্যন্ত বাড়ি ফিরেছেন। বীরভূমের 6 বাঙালির কি হবে? তারা কি ফিরতে পারবেন বাড়িতে, নাকি দুর্ভোগ দীর্ঘ হবে?
চিন্তা যাচ্ছে না পরিজনদের। আর এই মুহূর্তে একটা বড় খবর দিই আপনাদের, বাংলায় নিরাপদ নয় শাসক দলের নেত্রীও। চাপড়ায় ধর্ষণের চেষ্টার অভিযোগ ভিলেজ পুলিশের বিরুদ্ধে, তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ, চাপড়া থানায় অভিযোগ দায়ের। কথা বলবো আমাদের প্রতিনিধি মহাদেব আমাদের সঙ্গে রয়েছে। মহাদেব, ঠিক কি ঘটেছে ঘটনা? দেখো, যেটা অভিযোগ উঠছে যে এক তৃণমূল নেত্রী স্থানীয় তিনি অভিযোগ করছেন যে তাকে একজন ভিলেজ পুলিশ তাকে কুপ্রস্তাব দেয় এবং তাকে ধর্ষণের চেষ্টা করে এবং তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপরই তিনি পুলিশকে ফোন করেন এবং পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই মহিলাকে উদ্ধার করে। মহিলা লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে যেটা অভিযোগ উঠে আসছে যে ওই অঞ্চলেরই আরেক তৃণমূল নেতা এই ঘটনার অভিযোগ প্রত্যাহার করার জন্য তাকে বারবার চাপ দিচ্ছেন এবং তাকে ফোন করে পর্যন্ত চাপ দিচ্ছেন। তিনি রীতিমতো ভয়ে আছেন ওই নির্যাতিতা। তার দাবি যে যেভাবে তৃণমূলের নেতৃত্ব তার উপর চাপ সৃষ্টি করছে, ফলে তিনি একটা আতঙ্কের মধ্যে রয়েছেন, একটা অসহায় নিরাপত্তা অবস্থায় ভুগছে। বেশ, গোটা ঘটনার দিকে নজর রাখো মহাদেব, আপাতত ধন্যবাদ। আমরা অবশ্যই ওই খবরের দিকেই নজর রাখবো যে খবর আপনাদেরকে দিচ্ছিলাম। বাংলায় নিরাপদ নয় শাসক দলের নেত্রী, চাপড়ায় তৃণমূলের এক নেত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ ভিলেজ পুলিশের বিরুদ্ধে। চাপড়া থানায় অভিযোগ দায়েরের পর 4 দিন পর এখনো অধরা অভিযুক্ত ভিলেজ পুলিশ। উল্টে মামলা প্রত্যাহার করতে তৃণমূলের ব্লক সম্পাদকের বিরুদ্ধে অভিযোগকারিনীর বাড়িতে হামলার অভিযোগ। নিজের দলের নেতার হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন চাপড়ার ওই শাসক নেত্রী। চাঞ্চল্যকর খবর এই মুহূর্তে, বড় খবর, বাংলায় নিরাপদ নয় শাসক দলের নেত্রী। চাপড়ায় তৃণমূলের এক নেত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ ভিলেজ পুলিশের বিরুদ্ধে। চাপড়া থানায় অভিযোগ দায়েরের পর 4 দিন পার এখনো অধরা অভিযুক্ত ভিলেজ পুলিশ। উল্টে মামলা প্রত্যাহার করতে তৃণমূলের ব্লক সম্পাদকের বিরুদ্ধে অভিযোগকারিনীর বাড়িতে হামলার অভিযোগ। এই মুহূর্তে অভিযুক্তের বক্তব্য এসেছে আমাদের কাছে, শোনাবো আপনাদের। আমার কথা যদি তোমার কোনো খারাপ লেগে থাকে বা কোনো রকম খারাপ হয়ে থাকে, তাহলে তুমি যদি আমি ক্ষমা প্রাপ্তি আমাকে ক্ষমা করে দিও, এইটুকুনি ঘটনা। এটা পুরো ভিত্তিহীন অভিযোগ। তাহলে কি ষড়যন্ত্রের শিকার হচ্ছেন আপনার মনে হচ্ছে? হ্যাঁ, ষড়যন্ত্রের শিকার তো অবশ্যই, কারণ তার সঙ্গে আমার কোনো ঝামেলা নেই, বিবাদ নেই, তার সঙ্গে ফোনে কোনোদিন কথা বলিনি, জাস্ট একটুখানি কথা। এই কথা থেকে যদি এত কিছু হয়, কিন্তু ষড়যন্ত্র ছাড়া আর তো কিছু দেখা যাচ্ছে না। অভিযুক্তের বক্তব্য আপনারা শুনলেন, কিন্তু যে অভিযোগ সামনে আসে তা তো চাঞ্চল্যকর। বাংলায় নিরাপদ নয় শাসক দলের নেত্রীও। চাপড়ায় তৃণমূলের এক নেত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ ভিলেজ পুলিশের বিরুদ্ধে। তার বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। দেখুন, চাপড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু অভিযোগ দায়েরের পর কি হলো? 4 দিন পর এখনো অধরা অভিযুক্ত ভিলেজ পুলিশ। উল্টে মামলা প্রত্যাহার করতে তৃণমূলেরই ব্লক সম্পাদকের বিরুদ্ধে অভিযোগকারিনীর বাড়িতে হামলার অভিযোগ। নিজের দলেরই নেতার হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন চাপড়ার ওই শাসক নেত্রী। চাপড়ার ঘটনা এই মুহূর্তে আপনাদেরকে দিচ্ছি। মামলা তুলতে অভিযোগকারিনীকে হুমকি তৃণমূলের নেতার, এমনটাই অভিযোগ সামনে আসে, যা যথেষ্ট অস্বস্তিকর শাসক দলের কাছে। কারণ বাংলায় নিরাপদ নয় শাসক দলের নেত্রীও চাপড়ায় তৃণমূলের এক নেত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ ভিলেজ পুলিশের বিরুদ্ধে। অভিযোগকারিনী তিনি কি বলেছেন তার বক্তব্য আমাদের কাছে এই মুহূর্তে আসে, শুনুন। আমি অফিস থেকে অফিস আমাকে পাঠিয়েছে। আমি কিছু জানতে চাচ্ছি না। আমি বলছি, আমাকে তো টাইম দিতে হবে। আমি আপনার মাধ্যমে জনগণের কাছে আওয়াজ পৌঁছাবো। আমার কাছে যে প্রবল বৃষ্টিতে বাড়ছে শিলাবতী ও কেঠিয়া নদীর জল। এলাকা পরিদর্শনে মহকুমা শাসক। কয়েকদিন আগে জলে চন্দ্রকোনা রাজ্য সড়কে কেঠিয়া নদীর উপর ব্রিজের গার্ডওয়াল ক্ষতিগ্রস্ত হয়। গার্ডওয়ালের মেরামতি হচ্ছে, ফের বৃষ্টিতে জল বাড়ছে নদীতে। আপৎকালীন ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন মহকুমা শাসক। হাঁটু জল রাস্তায় চরমে দুর্ভোগ। বাধ্য হয়ে নিজেরাই জমা জল সারানোর কাজে নামলেন ঝালদা 1 নম্বর ব্লকের পাটঝালদা গ্রামের বাসিন্দারা। প্রতি বছর বর্ষায় একই ছবি। জল নিকাশি ব্যবস্থা ঠিক মতো নেই বলে দাবি স্থানীয়দের। প্রশাসনের কাছে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। কাজে নিজেরাই এদিন কোদাল হাতে রাস্তায় নেমে পড়লেন বাসিন্দারা। ডিভিসির জলে ভেসে গেছে বাঁশের সাঁকো। পারাপার বন্ধ হওয়ায় টান পড়েছে রুজিরুটিতে। বাঁকুড়ায় জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ স্থানীয়দের। দামোদরের ওপর কাঠের সেতু পেরিয়েই আসানসোল শিল্পাঞ্চলে যাতায়াত স্থানীয়দের, কিন্তু সেতু ভেসে যাওয়ায় প্রবল সমস্যায় গ্রামবাসীরা। পাকা সেতু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।